নমস্কার। খবরদার কথা নয়, ত্রিপুরা মানবাধিকার সংস্থা তারা আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতোই আজকে যে মিছিল এবং সভা সংগঠিত করবে তা শুরু হতে চলেছে। আপনারা সবাই লক্ষ্য করছেন, অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। প্রতি বছরই হয়। এই মানবাধিকার রক্ষার ব্যাপারটা সাধারণভাবে সাধারণ মানুষ নেমে পড়েছে। যাদের প্রয়োজন ছিল, যারা এই কাজ করার জন্য অধিকারী ছিলেন, তারা কিন্তু নিশ্চুপ হয়ে বসে আছেন। এই অভিযোগ রয়েছে। এই নিয়েই সংক্ষিপ্তভাবে কথা বলবো। মানবাধিকার কর্মী শ্রী মৃন্ময় চক্রবর্তী আমার ডান দিকে রয়েছেন। মৃন্ময়বাবু, সরাসরি বলছি, মানবাধিকার রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা না করে সাধারণ মানুষকে নিয়ে মানবাধিকার সংস্থা ত্রিপুরা রাজ্যের নেমে পড়েছে রাস্তায়, প্রতি বছরের মতো এবারও। আজকের দিনে দাঁড়িয়ে এই মানবাধিকার রক্ষার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে? না, প্রথমে বলি যে আজকে মানবাধিকার দিবস 1948 সালের 10ই ডিসেম্বর আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ এটাকে এই দিনটাকে ঘোষণা করে। তাতে তিনটা বিষয় ছিল। একটা হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার বিষয় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী, এখন সারা পৃথিবীতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির থেকে যাতে মানুষের অধিকারগুলি সুরক্ষিত করতে পারে রাষ্ট্র, তার জন্য এই ধরনের একটা প্রস্তাব নেওয়া হয়। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ এটা দেখা যাচ্ছে ক্রমে ক্রমে রাষ্ট্রই মানবাধিকারগুলির দিকগুলিকে হরণ করে। রাষ্ট্র তার যে বিভিন্ন কানুনের মাধ্যমে নাগরিকদের যে মৌলিক অধিকার সেইগুলিকে তারা হরণ করার দিকে যায়। এখন আমরা এই যদি দেখি, সারা পৃথিবীতেও আছে। সবচেয়ে বেশি আপনি দেখুন মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপে আছে, সর্বত্র এশিয়ার মধ্যে আছে। বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত আছে। যুদ্ধ একটা সবচেয়ে বড় মানবাধিকার হরণের উদাহরণ। ভারতবর্ষে যদি দেখা যায়, প্রত্যেকটা সরকার তার মেয়াদকালে অনেক বেশি করে দানবীয় আইনগুলিকে আনছে। সরকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আপনার যুদ্ধের জন্য, যুদ্ধের দুই পক্ষ, আমার ছেলের সাথেই আমি যুদ্ধ করছি, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এটা দেখেছি আজকে যে চারিদিকের যে পরিস্থিতি, উপায়, এরপরে আশ্রয়, যা কিছু আছে সব কিছুই আপনি দেখবেন মানবাধিকার হরণের প্রশ্নে প্রয়োগ করা হয়। নাগরিকদের তার মতামত, স্বাধীন মতামত দমন করার জন্যই প্রয়োগ করা হয়। আমরা এটা দেখেছি 1991-এ আপনার একটা আইন করা হয়েছিল। সেই আইনটা ছিল যে স্ট্যাটাস কো, বাবরি মসজিদ ছাড়া বাকি যে মসজিদগুলি আছে স্থিত অবস্থা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এখন সেইগুলিকে নিয়েই প্রশ্ন উঠে গেছে, ওই আইনগুলি নিয়ে প্রশ্ন উঠে গেছে। সুপ্রিম কোর্টেও তার জন্য আপনার সওয়াল জবাব করার জন্য বিষয়গুলি উঠে গেছে। তো সেই যে একটা ধর্মীয় আপনার একটা সংবেদনশীল বিষয়, সেই সংবেদনশীল বিষয়ে যে আইন, সেটার একটা প্রশ্নচিহ্ন পড়ে গেল। ত্রিপুরা রাজ্যেও যদি আমরা দেখি, বিগত 6 মাস যাবৎ ত্রিপুরা রাজ্যে ব্যাপক হারে খুনের ঘটনা ঘটেছে। সেই সমস্ত খুনের ঘটনাগুলিতে সরকার নির্লিপ্ত। আমরা দেখেছি যারা খুন করেছে তাদেরকে উচ্চ আদালত থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, বেল দিয়ে দেওয়া হয়েছে। এরকম প্রতিনিয়ত আপনার প্রচুর ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলিকে সরকার স্বাভাবিকভাবে নিশ্চুপ থাকে, সাধারণ ঘটনা হিসাবে এগুলিকে তারা চিহ্নিত করে। তার জন্য বলছি, মানবাধিকার শুধু খুনের প্রশ্ন না, সমস্ত প্রশ্নে এটা সরকারের উপর এখন আর দরকার নেই। সরকারের উপর এই কাজটা, মানুষ যদি তার আন্দোলনের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে, চাপ সৃষ্টি করতে পারে, তাহলেই সরকার বাধ্য হয় এই ধরনের ক্ষেত্রে তার উপযুক্ত ন্যায় বিচার দিতে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে। তার জন্যই যাতে মানুষের মনোভাবটাকে, মানুষের যে মেজাজটাকে সামনে আনার জন্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন শুধুমাত্র প্রতি বছর একটা মিছিল করা 10ই ডিসেম্বর, এটা করা হয় না। সারা বছর লাগাতারই এই আন্দোলনটা আমরা চালিয়ে যাই। সেদিক থেকে বলছি, এটা শুধুমাত্র আজকের একটা মিছিল বা সমাবেশ না, এটা আমাদের লাগাতার যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এই মানবাধিকার বিষয়গুলিকে উপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্তই আমাদের এই আন্দোলন এবং লড়াই চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ। মৃন্ময়বাবু যেটা বললেন, মূলত রাষ্ট্রকে যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেই দায়িত্ব থেকে রাষ্ট্র যেন হাত গুটিয়ে নিচ্ছেন। প্রতিবাদটা সেখানেই, মিছিলটার যৌক্তিকতা সেখানে।
বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকারের বার্তাকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার মিছিল অনুষ্ঠিত হয়। আজকে মানবাধিকার কর্মীরা 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে পথ হাঁটছেন মানবাধিকারের বার্তাকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য। মানবাধিকার রক্ষা ও সম্প্রসারণে সবাই মানবাধিকার কর্মীরা রাজ্যের চৌমনি থেকে সামন চৌমনি হয়ে মিছিল করে এখানে সমবেত হয়েছেন। আমরা শক্তি ধর নিজের করতার মুক্ত করো ভাই আপনা মাঝে শক্তি ধর নিজের করতার সংকোচের অভিজ্ঞতা
ডিসেম্বর 2024। একটু আগে যে শিল্পী বন্ধুরা মানবাধিকারের পক্ষে সঙ্গীত পরিবেশন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা মানবতার পক্ষে এখনো পর্যন্ত নিজেদেরকে মানুষ মনে করেন এবং এখানে আমরা সমবেত হয়েছি, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অন্তত এই দিনটাই এই আয়োজনটুকু করার জন্য। আসলে 10 ডিসেম্বর 1948 সালে বিশ্বে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর এটা স্বাক্ষরিত হয়েছিল। 51টা দেশ এখানে স্বাক্ষর করেছিল। অর্থাৎ এটার প্রতিষ্ঠার সঙ্গে যে 51টা দেশ যুক্ত ছিল সেই সময়, এবং আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু সেই হিসেবে এটার অন্যতম ফাউন্ডার মেম্বার বা স্থপতি সদস্য। 1945 সালে আমরা এটার সঙ্গে যুক্ত হই এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আমাদের একটা বড় ভূমিকা ছিল। এবং আমি যে ভারতবর্ষের কথা বলছি সেটা কিন্তু ইউনাইটেড ভারতবর্ষ, সেটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষ, তখন পাকিস্তান বাংলাদেশ সবটা কিন্তু একসঙ্গে নিয়ে। এই ভারতবর্ষ একেবারে শুরুর দিন থেকে বিশ্ব মানবাধিকার নিয়ে কথা বলেছে, মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এলো, আপনারা জানেন এর অন্তর্গত 30টা আর্টিকেল আছে, 30। এই 30টা আর্টিকেলের প্রত্যেকটা কম বেশি আমরা জানি যে এখানে যেমন বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সমান অধিকার। মানুষের অধিকার মানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল ধরনের মানুষের সমান অধিকার, সেই অধিকারের কথা বলা হচ্ছে। যে সংস্কৃতি আমাদের যে দাবি, 30তম যে ডিক্লারেশন প্রস্তাব আর্টিকেল, এই আর্টিকেলটার বক্তব্য হচ্ছে রাষ্ট্র কখনো উপরের যে অধিকারগুলো বর্ণিত অধিকার, এই অধিকারগুলোর ক্ষেত্রে রাষ্ট্র কখনো বাধা হয়ে দাঁড়াবে না। কোন ব্যক্তি এই অধিকার হরণের পক্ষে দাঁড়াবে না বা বাধা অধিকারগুলো অর্জনের জন্য। বিশ্ব মানবতা দিবসে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা আজকে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। কারণ আজকে আমরা সকলেই লক্ষ্য করছি যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তা যাতে না হয় তার জন্য পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত অংশের মানুষই এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করছে। এ উপলক্ষে আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আমি এখানে পাঠ করার চেষ্টা করছি। বলবীর বলচির উন্নত মামসী তীর নাহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশবাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মমসী আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ধরাতেই করি ভরারবি, আমি টর্পেডো, আমি মামা পাশুরির টানে পাশুরি, আমি শ্যামের হাসি, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়,
আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সববার। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হাল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলের আবদ সৃষ্টির মহানন্দে। মহাক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যব পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপণ ভীমের অনুভূমের নিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভেবু ভগবান বুকে কিনে এই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান সুত্তা ফাড়া খেলি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ঝড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। দিবসের শেষ বক্তা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায় বর্মনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আজকে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আপনারা জানেন প্রতিবারের মতো এবারও 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আমরা উদযাপন করছি। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে এই সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। আজকে যখন আমার কথা বলার অধিকার আক্রান্ত, যখন সংবিধান আক্রান্ত, যখন গণতন্ত্র আক্রান্ত, যখন সংখ্যালঘুরা আক্রান্ত, যখন রাষ্ট্র ক্রমশ দানবীয়তে হারা নিচ্ছে, যখন ভারতবর্ষ জুড়ে একটি ফেসিবাদী শক্তি ক্ষমতায় বসে আছে, সেই সময় দাঁড়িয়ে আমরা মানবাধিকার দিবস পালন করছি। আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে যে শক্তি ক্ষমতায় আছে তারা মানবাধিকারে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে আস্থা রাখে না, তারা ভারতবর্ষের বহুত্ববাদী সংস্কৃতির আস্থা রাখে না, তারা সংখ্যালঘুদের অধিকারে বিশ্বাস করে না, তারা শ্রমিক কৃষক মানুষের অধিকারে বিশ্বাস করে না বলেই আজকে চারিদিকে সংবিধান আক্রান্ত, কথা বলার সুযোগ নেই, ধর্মের অধিকার আক্রান্ত, মত প্রকাশ করার অধিকার আক্রান্ত। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ লড়াই করছে, এই অবস্থায় দাঁড়িয়ে মানবাধিকারের জন্য আমরা লড়াই করছি। এনে বিস্তৃত কিছু বলার প্রয়োজন পড়ে না, কারণ মানবাধিকার বলতে শুধুমাত্র না মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ব্যক্তি স্বাধীনতা, এগুলো যেমন স্বপ্ন, এর পাশাপাশিও আমাদের সামাজিক অর্থনৈতিক অধিকারের প্রশ্ন আছে। সবগুলো মিলিয়েই মানবাধিকার। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ত্রিপুরা রাজ্যে বিগত 15 বছর ধরে মানবাধিকার দিবস পালন করছি। আজকে এখানে অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি একটা কথা বলবো, মানবাধিকার দিবসে আমরা দেখছি যাদের মানবাধিকার রক্ষায় দায়িত্ব পালন করার কথা তারা দায়িত্ব পালন করে না। আজকে আদালতে একটি মামলায় আমরা যখন সওয়াল করছিলাম তখন মানবাধিকারের বিষয় উঠে এসেছিল। আমি বলেছিলাম আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আজকে সরকার মানবাধিকারের পক্ষে আলোচনা করবে, গরম গরম বক্তৃতা করবে, এগুলো হচ্ছে মুখের কথা, এগুলো হচ্ছে লিপ সার্ভিস। তারা মানবাধিকারকে সম্মান করে না, তারা সারা বছর মানবাধিকার রক্ষায় কোনো ভূমিকা পালন করে না, তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেয় না। অধিকার রক্ষার দায়িত্ব সরকারকে, বাংলাদেশ সরকারকে গ্রহণ করতে হবে, এটা যেমন আমরা দাবি করি। আমরা পাশাপাশি এটাও বলি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে এই রাজ্যে ভারতবর্ষে একদল লোক কুকুরের কান্না কাঁদছে। যারা সংখ্যালঘুদের অধিকারে বিশ্বাস করে না, যারা আমাদের দেশে হিন্দু সংখ্যালঘু নয়, মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা প্রতি মুহূর্তে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, যারা আইনকে ব্যবহার করে মুসলিমদের কণ্ঠাসা করার চেষ্টা করছে, তারাই আবার দেখছি বাংলাদেশের প্রশ্নে সংখ্যালঘুদের জন্য মেকি কান্না কাঁদছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই আমাদের দেশের মানুষকে,
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে এই রাজ্যে ভারতবর্ষে একদল মানুষ যারা সাম্প্রদায়িক শক্তির কিলোক, তারা অস্থির পরিস্থিতিতে গোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা বলি মানবাধিকার বলে সংখ্যালঘুরা যেখানে থাকুন তাদের রক্ষার দায়িত্ব সংখ্যাগুরু সমাজের, তাদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কোন রাষ্ট্র, কোন সরকার কতটা গণতান্ত্রিক, কতটা সভ্য, তার অন্যতম মাপকাঠি হচ্ছে সেই রাষ্ট্রে, সেই সরকারের সংখ্যালঘুরা কিভাবে আছেন, তারা মাথা উঁচু করে বেঁচে আছেন কিনা, তারা স্বস্তিতে আছেন কিনা, তারা নিরাপদে আছেন কিনা, তার উপর নির্ভর করে সেই রাষ্ট্র কতটা গণতান্ত্রিক দায়িত্ব পালন করছে। এই প্রশ্নে আমরা ভারতবর্ষের অবস্থা কি 2014 সন থেকে এই দেশে দুর্ভাগ্যক্রমে এমন একটি শক্তি ক্ষমতায় আছে যারা ভারতবর্ষের সমস্ত মানুষের ঐক্যে বিশ্বাস করে না, যারা সংখ্যাগুরু আধিপত্যবাদে বিশ্বাস করে, যারা ভারতবর্ষকে পেছনের দরজা দিয়ে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা সংখ্যাগুরুর ভয়ভীতিকে কাজে লাগিয়ে সংখ্যাগুরুদের বিরুদ্ধে অপরকে খাড়া করে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে সামাজিক মেরুকরণ করতে চায়, তারাই আজকে ভারতবর্ষের ক্ষমতায়। তার ফলে আমরা দেখছি আমাদের দেশে কি হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। আমরা অনেক রাজনীতি দেখেছি, আমরা বাবরি মসজিদ, রাম জন্মভূমি দেখেছি। আমরা ভেবেছিলাম অযোধ্যায় রাম জন্মভূমি, রাম মন্দির হওয়ার পর বোধহয় মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হবে, বন্ধ হবে। আমরা ভেবেছিলাম 1991 সালে আমাদের পার্লামেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন রচনা করেছিল। কি সেই আইন? সেই আইন ছিল ধর্মীয় উপাসনাস্থল বিশেষ ব্যবস্থা আইন, প্লেসেস অফ ওয়ারশিপ স্পেশাল কমিশন অ্যাক্ট 1991। এই আইনটা কেন করা হয়েছিল? এই আইনটা করা হয়েছিল মন্দির মসজিদ কিংবা ধর্মীয় স্থান নিয়ে বিবাদ অশান্তি সৃষ্টি করে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা, দেশের মানুষের ঐক্য বিনষ্ট না করা যায়, তার জন্য পার্লামেন্ট একটি আইন রচনা করেছিল। এই আইনে বলা হয়েছিল 1947-এর 15ই আগস্ট আমাদের দেশে যে কোনো ধর্মীয় উপাসনাস্থল তার যে চরিত্র আছে সেটা বজায় রাখতে হবে। এর অর্থ কি? 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশের কোন মন্দির যদি মন্দির হিসাবে চিহ্নিত হয় তাহলে সেটা মন্দিরই থাকবে, তার চরিত্র বদল করা যাবে না, তাকে মসজিদ বানানো যাবে না, তাকে গির্জা বানানো যাবে না, তাকে গুম্ফা বানানো যাবে না। একইভাবে 1947-এর 15ই আগস্ট আমাদের দেশে যে সমস্ত ধর্মীয় উপাসনাস্থল মুসলিমদের ধর্মীয় উপাসনাস্থল হিসেবে স্বীকৃত, মসজিদ হিসেবে স্বীকৃত, দরগা হিসেবে স্বীকৃত, তাদের সেই চরিত্র বজায় রাখতে হবে, স্থিতাবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ 1937-এর 15ই আগস্ট আমাদের দেশে যে সমস্ত ধর্মস্থল আছে তাদের যে চরিত্র আছে এটাকে স্থির রাখতে হবে। কেন করা হয়েছিল? কারণ আমরা দেখেছি আমাদের দেশে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন শাখা সংগঠনগুলো মন্দিরের পেছনে মসজিদ খুঁজে, মন্দিরের পেছনে মসজিদ খুঁজে, মসজিদ খুঁড়ে মন্দির মসজিদ বিবাদ তৈরি করে দেশের মধ্যে ঘৃণা, হিংসা, দাঙ্গা সৃষ্টির জন্য তারা ষড়যন্ত্র করছিল, তারা অযোধ্যা নিয়ে বিবাদ তৈরি করেছিল। তাই 1991 আইন রচনা করে বলা হয়েছিল শুধু অযোধ্যা, রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ককে এই আইনের বাইরে রাখা হলো, বাকি সমস্ত মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা, গুম্ফা এই আইনের আওতা আসবে। পার্লামেন্ট এই আইনকে গ্রহণ করেছে। পরবর্তী সময়ে বাবরি মসজিদ, রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিল। 5 সদস্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সেই রায়ে 5 পৃষ্ঠা জুড়ে এই আইনের উচ্ছ্বসিত প্রশংসা করে বলা হয়েছে এই আইনটা করা হয়েছে আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখার জন্য এই আইনকে সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। এবং এই আইনে বলা হয়েছে মন্দির মসজিদে কোনো মামলা করা যাবে না, যে মামলাগুলো আদালতে আছে সেই সমস্ত মামলা খারিজ হয়ে যাবে। যেদিন আইন গৃহীত হলো 1991 নভেম্বর মাসে, ওই দিন ভারতবর্ষের সমস্ত আদালতে, যে কোনো আদালতে মন্দির মসজিদ যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে যে সমস্ত মামলা আছে তাদের মালিকানা নিয়ে, তাদের চরিত্র নিয়ে, তাদের দখল নিয়ে সমস্ত মামলা বাতিল হয়ে গেল। তেমন নূতন করে কোনো মামলা করা যাবে না, এই আইন হয়েছে। কিন্তু আমরা কি দেখছি এখন? সে আইন থাকা সত্ত্বেও প্রত্যেক দিন এক একটা করে মামলা হচ্ছে আদালতকে ব্যবহার করে। আমাদের দুর্ভাগ্য, আমাদের সুপ্রিম কোর্ট এই আইনকে প্রয়োগ করতে পারছে না। আমরা অনেকে ভেবেছিলেন
বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিল, যেখানে বাবরি মসজিদ ছিল, যে বাবরি মসজিদ আইনকে অগ্রাহ্য করে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো 6 ডিসেম্বর 1992 সনে। সুপ্রিম কোর্ট যাকে বলে অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা ভেবেছিলাম ঠিক আছে, সুপ্রিম কোর্টের রায় আমাদের মনোপুত হচ্ছে না, এই রায়ে যুক্তি নেই, এই রায়ে বিচার নেই, এই রায়ে অন্ধবিশ্বাস আছে, তবু আমরা রায়টা মেনে নিয়েছিলাম। কারণ আমরা ভেবেছিলাম একবার যদি অযোধ্যা রাম মন্দির হয়ে যায় তাহলে বোধ হয় আমাদের দেশে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি, মন্দির মসজিদ নিয়ে ভাইয়ের বুকে ভাইকে ছুরি মারতে উদ্যত করা এর অবসর হবে। ধর্মীয় আধিপত্যবাদী শক্তি তাদের পালে হাওয়া কেড়ে গেল, আমরা শান্তিতে থাকতে পারবো। আর মন্দির মসজিদ নিয়ে আমাদের দেশে 1000 বছর ইতিহাস খুঁড়ে বিবাদ তৈরি করার সুযোগ থাকবে না। আমরা এই ভেবে অনেকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিলাম। বোধহয় এবার হিন্দুত্ববাদী মৌলবাদী শক্তির পালে হাওয়া চলে গেল, তারা এবার অন্য রাস্তায় হাঁটবে। কিন্তু আমরা দেখলাম যে না, বাঘ শিকার পেলে শিকার ছেড়ে দেয় না, বাঘের খাবার পরিবর্তন হয় না। আমরা দেখলাম এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তারা যখন দেখলো তাদের পক্ষে মানুষের কাছে ভোট চাইবার মতো তাদের মুখ নেই, তখন তারা আবার সেই মন্দির মসজিদ বিবাদকে সামনে নিয়ে এলো এবং নতুন করে কাশীর গানবাপী মসজিদ নিয়ে মামলা শুরু করলো, বিশ্বনাথ মন্দির নিয়ে মামলা শুরু করলো। এক একটি মামলা হচ্ছে অদ্ভুত ব্যাপার। আমাদের সুপ্রিম কোর্ট সে মামলাগুলো বন্ধ করছে না, সুপ্রিম কোর্ট নিজের রায় নিজে রক্ষা করতে পারছে না। আমাদের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড় তিনি অনেক কথা বলছেন, কিন্তু আমরা অবাক হয়ে অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করেছিলাম যখন গত অক্টোবর মাসে চন্দ্রচূড়ের সামনে গানবাপী মসজিদ মামলাকে চ্যালেঞ্জ করা হলো, বলা হলো এই মামলা চলতে পারে না। যে কোনো আইনের ছাত্র যা 1991 আইন পড়েছেন তারা পড়লেই বুঝবেন একজন আইনজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার প্রয়োজন পড়ে না, একজন সাধারণ মানুষ যিনি আইন পড়তে পারেন তিনি বললেই বুঝবেন। এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে মন্দির মসজিদ চার্চ গুরুদ্বারা নিয়ে নতুন কোনো মামলা চলা যাবে না। এই একটা মন্দির ছিল, এটা মসজিদ হয়েছে, এটা মসজিদকে ভেঙে মন্দির হয়েছে, মন্দিরকে ভেঙে মসজিদ হয়েছে, চার্চকে ভেঙে কুফা হয়েছে, এই নিয়ে ভারতবর্ষে কোনো মামলা চলে না, এটা আইনে আছে। তারপরে কি করে মামলা হচ্ছে? চন্দ্রচূড়ের সামনে যখন মামলা করা হলো, চন্দ্রচূড় এই মামলাগুলো বন্ধ করলেন না, এই মামলাগুলোকে চালু করার অনুমতি দিলেন, অর্থাৎ পেন্ডোরা বক্স খুলে দিলেন, খুলে দিয়ে হিন্দুত্ববাদী শক্তিগুলোকে মদত দিলেন, তোমরা এক একটা মামলা করো। 1991-90 এর মতো তারা রড দিয়ে দাঙ্গা করছে না, তারা আদালতকে ব্যবহার করে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলোকে দখল করার চেষ্টা করছে আইনি পথে, আইনকে ব্যবহার করে। সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত, আমাদের হাইকোর্টগুলো দায়িত্ব পালন করতে পারছে না। এটা হচ্ছে ভয়ঙ্কর দিক। আমাদের দেশে বর্তমানে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা মানবাধিকার কর্মীরা বলছি আজকে মানবাধিকার দিবসে যে ধর্মীয় উপাসনা স্থল বিশেষ ব্যবস্থা আইন 1991 অবিলম্বে কার্যকর করতে হবে, অবিলম্বে প্রয়োগ করতে হবে। মন্দির মসজিদ নিয়ে নতুন করে বিপদ সৃষ্টি করা, নতুন করে অশান্তি সৃষ্টি করা চলবে না। কারণ এর ফলে এই ধরনের অশান্তির সৃষ্টি হলে আমাদের দেশের ঐক্য, আমাদের দেশের সংহতি বিপন্ন হয়। সাধারণ মানুষের সামনে তাদের জীবন জীবিকার মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকে না। মানুষকে ধর্মের নামে বিভক্ত করে, মানুষকে ধর্মের বিদ্বেষে মানুষকে বিষাক্ত করা হয়, এটা বন্ধ করতে হবে। তাই আমরা এই মানবাধিকার দিবস আবেদন করব। সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আমরা সর্বত্র আওয়াজ তুলব। আমরা যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য আওয়াজ তুলব, আমাদের দেশেও যারা সংখ্যালঘুদের অধিকার বিপন্ন করছে, যারা প্রকাশ্যে আমাদের দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, তাদেরকে আমরা ক্ষমা করব না। ও আমাদের মনে রাখতে হবে ভারত বাংলাদেশ দু দেশের মানুষের মধ্যে লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে দুই দেশের মৌলবাদী শক্তিদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের মৌলবাদী শক্তিরা শুধুমাত্র হিন্দু মন্দির আক্রমণ করছে তা নয়, যারা বাংলাদেশের খবর রাখেন তারা কিন্তু জানেন তারা সুফি সন্তানের মাজারকে আক্রমণ করছে, তারা দরগাকে আক্রমণ করছে, তারা কোন রকম ধর্মীয় সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে না। তারা কিন্তু সে দেশের মুক্ত মানা মানুষদের আক্রমণ করছে। ঠিক আমাদের দেশেও ধর্মীয় মৌলবাদীরা একই কাজ করছে। আমরা বলি বাংলাদেশের ধর্মীয় মৌলবাদীরা, আমাদের দেশে ধর্মীয় মৌলবাদীরা হচ্ছে যমজ ভাই বোন।
তারা একই মুদ্রা এই পিঠ ও পিঠ আজকে মানবাধিকার দিবসে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, কারণ তারা চেষ্টা করছে সংখ্যালঘু দলদের মেকি কান্না কেঁদে দু দেশের মানুষের মধ্যে বৈরিতা সৃষ্টি করার জন্য। আমরা এই বিরোধিতা করি, কারণ মানবাধিকার মানুষের ঐক্যের কথা বলে, মানবাধিকার সম্প্রীতির কথা বলে, মানবাধিকার ভালোবাসার কথা বলে, মানবাধিকার বিদ্বেষ মুক্ত পৃথিবীর কথা বলে, মানবাধিকার সবার মুক্ত মনে মাথা উঁচু করে বাঁচার কথা বলে। এই কথাগুলোই আমরা বলবো। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আপনারা জানেন 2007-8 সন থেকে আমরা মানবাধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করছি, এখনো কথা বলার চেষ্টা করছি, আগামী দিনও করবো। এই কথা বলে মানবাধিকার রক্ষার লড়াইয়ে, সংবিধান রক্ষার লড়াইয়ে সবাইকে স্বাগত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, মানবাধিকার কর্মীদের যারা এতক্ষণ ধৈর্য ধরে এই সমস্ত আলোচনা এবং কবিতা পাঠ গান শুনেছেন। আমি আশা করি আগামী দিনে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আপনি সোচ্চার হবেন, প্রতিবাদ করবেন, সরব হবেন। এই কথাগুলো বলে আজকের এই পথসভার কাজ এখানেই শেষ করছি। মানবাধিকার সংস্থা রাজ্যের গত 15 বছর ধরে যে কাজ করছিল, আজকেও সেটা করলেন। মুখ্য বক্তা হিসেবে যিনি উপস্থিত ছিলেন ডক্টর সেলিম শাহ। প্রফেসর সেলিম শাহের কাছে আমার একটাই প্রশ্ন, এই মুহূর্তে মানবাধিকার সংস্থা যে কাজটা করছে, মানবাধিকার কমিশনের সে কাজটা করার কথা ছিল। আজকে মানবাধিকার রক্ষার জন্য মানুষ রাস্তায় নেমে পড়ছে, আপনাদের আহ্বানও তাই। এটা কতটা আজকের দিনে প্রতিষ্ঠিত হলো বলে মনে করেন? আসলে সমস্যাটা কি হচ্ছে আপনার, যে আমাদের দেশের যতগুলো স্বশাসিত সংস্থা রয়েছে, অটোনমাস ঠিক যে বডিগুলো রয়েছে, এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কোথাও না কোথাও একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ, আরো পরিষ্কারভাবে বললে যারা রুলিং ক্লাস তাদের নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। মানে আপনি শিক্ষাক্ষেত্রে ইউজিসি বলুন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আপনি কোনো রিসার্চ সংস্থা বলুন, একই রকমভাবে মানবাধিকার কমিশন বলুন, যখনই কোনো পদাধিকারী কাউকে উপরে বসিয়ে দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ এটা যেন একটা রাজনৈতিক বদান্যতা, রাজনীতি বা ক্ষমতাসীন যারা তারা দয়া করে তাকে ওই জায়গাতে বসিয়েছে, সুতরাং তাকে দে হ্যাভ টু সার্ভ। তো ওরা যখন সার্ভ করবে, ওরা যখন সত্যি সত্যি রাজনীতির কাছে নিজেদের বিক্রি করবে, অথবা উল্টো দিক থেকেও বলতে পারি, এমনও হতে পারে যে এমন লোককে বসানো হচ্ছে যারা হয়তো ওই জায়গায় বসারই কথা না, তার হয়তো নিজস্ব একটা রাজনৈতিক পরিচিতি আছে, একটি সংকীর্ণতা আছে, কিন্তু তিনি ওই রাজনৈতিক সংকীর্ণতা আছে বলেই তাকে ওখানে বসানো হচ্ছে। যার ফলে ওই ব্যক্তির কাছ থেকে বা ওই ধরনের ব্যক্তি বা পদাধিকারী যারা রয়েছেন তাদের কারো কাছ থেকে আমরা কিন্তু এটুকু আশা করতে পারি না যে তারা সত্যি সত্যি ঠিক সার্ভ করবেন এবং মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটস কমিশনের যে কাজটা করার কথা সেই কাজটা করবেন। যদি হিউম্যান রাইটস কমিশন এই কাজটা করতো, তাহলে প্রত্যেকটা রাজ্যে আলাদা করে কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা হিউম্যান রাইটস ক্যাম্পেইন এগুলো করার প্রয়োজন হতো না। একদম। আজকে সরকারি ব্যবস্থা আমরা ফেল করছে বলে কোথাও না কোথাও, রাষ্ট্র কোথাও ফেল করছে, এই জন্যই কিন্তু এই সমস্ত সংস্থাগুলোকে উঠে আসতে হচ্ছে এবং এই সংস্থাগুলো অত্যন্ত সুচারুভাবে মানুষের মধ্যে যাচ্ছে বলেই প্রতিদিন তারা লড়াই করছেন এবং তাদের লড়াইটা কিন্তু মাল্টিপ্রং। এটা না যে তারা শুধু একটা সেমিনার করছেন, একটা পথসভা করছেন, একটা মিছিল করছেন এবং এইটার মধ্যে দিয়ে শেষ করে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা যেটা করছেন, তারা প্রতিদিন কোনো বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ভাবছেন, তারা শিশুদের জন্য ভাবছেন, তারা হয়তো বৈশাখী প্রতিযোগিতা আয়োজন করছেন, তারা নানাভাবে হয়তো কোনো বিতর্ক সভার আয়োজন করছেন, সেমিনার। সারা বছর ধরে মানুষের মধ্যে তারা যাচ্ছেন বলে, এবং যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তাদেরকে মূল মোটিভেশন কিন্তু সোশ্যাল মোটিভেশন, সামাজিক কোনো একটা দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই কাজটা করছেন। এই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কাজটা করেন বলে তাদের প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা আছে, এই বিশ্বাসযোগ্যতা এখনো আছে এবং এই বিশ্বাসযোগ্যতা মানুষের একটা ভরসা, এই ভরসা এবং বিশ্বাসযোগ্যতার জন্যই সাধারণ মানুষ এটার মধ্যে ইনভলভ হচ্ছে, অত সবাই হচ্ছেন না, কারণ সাধারণ মানুষের মধ্যেও রাজনীতি কিন্তু এখন অত্যন্ত গভীরভাবে চেপে বসেছে। তারপরেও সাধারণ মানুষের মধ্যে একটা অংশ যারা সেন্সিটিভ, যারা সংবেদনশীল, যারা এই সমস্ত মানুষগুলো যারা ব্যক্তি উদ্যোগে কাজটা করছেন তাদেরকে বিশ্বাস করেন, তারা নিজেদের মতো করে, তারা নিজেদের মতো করে কিন্তু এই বিষয়টা ঝাঁপিয়ে পড়ছেন, তাই সাধারণ মানুষকে আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সেলিম সাহেব। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছে যাব, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যিনি মাননীয় সম্পাদক, তার কাছেই যাব, তিনিই বলবেন
এর পরবর্তী সময়ে আমাদের পরবর্তী প্রশ্নটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। সে পুরুষোত্তম রায় বর্মন আমাদের এই জায়গায় রয়েছে। পুরুষোত্তমদার কাছে একটা প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে এই 10 তারিখে দাঁড়িয়ে এই মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, ভারতবর্ষে আছে, অর্থাৎ প্রত্যেকটা সরকারই স্বীকার করে নিচ্ছেন যে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বা হচ্ছে, কিন্তু এই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তাদের যে ভূমিকাটা অত্যন্ত বিস্ময়কর। আপনিও বলেছেন, অনেক জায়গায় বলেও চলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আবেদনটা কি থাকবে? রাষ্ট্র শক্তির কাছে তো আর কোনো আবেদন করার জায়গা দেখা যাচ্ছে না, আপনি কি বলবেন? আমার একটাই বক্তব্য, মানবাধিকার দিবসে যারা মানবাধিকার রক্ষায় আইনি দায়িত্ব, যাদের উপর সাংবিধানিক দায়িত্ব, তারা দায়িত্বটুকু পালন করেন। বিচার বিভাগের দায়িত্ব আছে মানবাধিকার রক্ষায়, আপনার মানবাধিকার সুরক্ষা আইনে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন কিংবা বিভিন্ন রাজ্য মানবাধিকার কমিশনের দায়িত্ব রয়েছে মানবাধিকার রক্ষা, সম্প্রসারণে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নেওয়ার। কিন্তু বাস্তবটা বড় নির্মম এবং তিক্ত। বাস্তব সত্য হচ্ছে কি, জাতীয় মানবাধিকার কমিশন বলুন কিংবা রাজ্য মানবাধিকার কমিশন বলুন, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে ত্রিপুরা মানবাধিকার কমিশন বলুন, তারা কেউই দায়িত্ব পালন করছে না। তারা সরকারের কোলে দুলছে। কথাটা বলতে ভালো শোনায় না, কিন্তু বলতে ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে সত্য কথা বলতে, কোদালকে কোদাল বলতে। আমি বারবার বলি, আমরা বলি যে ত্রিপুরা মানবাধিকার কমিশন ন্যস্ত দায়িত্ব পালন করছে না, জাতীয় মানবাধিকার কমিশন ন্যস্ত দায়িত্ব পালন করছে না, আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলোর কাছ থেকে যেটুকু দায়িত্ব পালন আমরা আশা করি, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে মানবাধিকার রক্ষা, সাংবিধানিক অধিকার রক্ষা। হাইকোর্টের দায়িত্ব হচ্ছে সাংবিধানিক অধিকার রক্ষা করা। সেই প্রশ্নে আমরা অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ভূমিকা লক্ষ্য করি না। তাই আমরা দাবি করব, আশা করব সমস্ত আইনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব পালন করুক। মানবাধিকারের প্রতি সংবেদনশীলতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র ভাষণে নয়, কার্যক্রমে এই শ্রদ্ধা প্রতিফলিত, এটাই আমরা চাই। এই মুহূর্তে পুরুষোত্তমদার সর্বশেষ প্রশ্ন যেটা, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে সংখ্যালঘুরা আক্রান্ত, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, আমাদের দেশে ভারতবর্ষে সংখ্যালঘুরা আক্রান্ত। আমরা বারবার বলি যে কোনো দেশ কিংবা কোনো রাষ্ট্র কিংবা কোনো সমাজ কতটা সভ্য, কতটা গণতান্ত্রিক, কতটা পরিশীলিত, তার অন্যতম মাপকাঠি হচ্ছে সে দেশে, সে সমাজে, রাষ্ট্রে সংখ্যালঘুরা কতটা নিরাপদে স্বস্তিতে রয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা গণতন্ত্রের অন্যতম অপরিহার্য শর্ত। কিন্তু আমরা দেখছি এই সংখ্যালঘুদের নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে। আমাদের দেশে 2014 পর ফেসিবাদী শক্তি ক্ষমতায় আসার পর এদেশে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তার বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আমরা বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় শুধুমাত্র সংখ্যালঘু মানুষের সরব হবেন তা নয়, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যাগুরু অংশের মানুষদেরও দায়িত্ব পালন করতে হবে। তো আমরা মনে করি ভারত, বাংলাদেশ, এই উপমহাদেশে সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে কমন এনিমি হচ্ছে সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তি। তারা যে নামেই থাকুক, যে জামা পরেই থাকুক, তাদের সবার চরিত্র এক। বাংলাদেশে মৌলবাদীদের সাথে এই দেশের মৌলবাদীদের চরিত্রে কোনো ফারাক নেই। তারা যমজ ভাই, তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদের লড়াই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে, আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কারণ মানবাধিকার সাম্যের কথা বলে, মানবাধিকার মৈত্রীর কথা বলে, মানবাধিকার ভালোবাসার কথা বলে। অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা মানবাধিকার সংস্থা বড় সমাবেশ, মূল বিষয় যেটা হচ্ছে রাষ্ট্র মানবাধিকার রক্ষা করতে বাধ্য। রাষ্ট্র কেমন চলছে, রাষ্ট্রের পরীক্ষাগার হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ নিশ্চিত করা। কোনো অবস্থাতেই কোনো রাষ্ট্র সংখ্যালঘুদের অন্যায় আচরণ বরদাস্ত করতে পারবে না। আজকের দিনে সাধারণ মানুষ এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কোনো অবস্থাতেই মানবাধিকার 3,800 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।